বেঁচে গেছে, না হলে তোর বাবা তো জ্বালিয়ে মারতো। শুধু যেখানেই থাকুক ভালো থাকুক, তাই চাই। একটা খবর যদি পেতাম। কিন্তু রাহাত শুধু খবর নয়, আজ তো আপু টাকাই ফেরত চায়। আগের মতো ওকে জড়িয়ে ধরে ঘুমাতে চায়, আপুর হাতে খেতে চায়, না হলে ওর কিছু ভালো লাগে না। রাহাত বিছানা ছেড়ে উঠে এলো বসার ঘরে। কাহিল ছোট্ট মনটা ঠিক করতে অনীহায় টেলিভিশন ছাড়তে চাইলো। সুইচ টিপতে যাবে, আচমকা বারান্দার উপাস হতে হর্নের শব্দ ছুটে আসে। একটা দুটো নয়, পটাপট কতগুলো, যেন কেউ ইচ্ছে করে এক নাগাড়ে হর্ন বাজিয়ে যাচ্ছে। প্রথমে গায়ে মাখেনি ছেলেটা, ভেবেছিল হয়তো অনেক গাড়ি যাচ্ছে। সোফায় বসতে যাবে, সতর্ক হলো হঠাৎ। হর্ন তো এখনো বাজছে। রাহাতের ক্ষুদ্র মাথার বুদ্ধিটা সজাগ হয়ে ওঠে। তুরন্ত এক দৌড়ে বারান্দায় এসে উকি দিল নিচে। পিলে চমকে উঠল অমনি। রাস্তার ওই পারে জিপের ভেতরে বসে আছে তীব্র, ঠিক সেই আগের বারের মতন। এই সময় অপ্রত্যাশিত অথচ কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে রাহাতের বিরস নয়ন চকচক করে উঠল। কাউকে কিছু না জানিয়ে দমকা হাওয়ার ন্যায় এক ছুটে চলে গেল বাইরে। মা মেশিনে কাজ করছেন, বাবা অফিসে, ওকে আটকাবে কে? মামুন শাহ অফিস থেকে বাড়ি ফিরেছেন মাত্র। গাড়িটা নিয়ে বাড়ির কাছাকাছি আসতেই চোখ দুটো মার্বেল হয়ে গেল। সামনে চিরচেনা লাল জিপ দেখেই পিঠ বেয়ে জলের ধারা নামে। চাপা কণ্ঠে আর্তনাদ করলেন অমনি। থামো থামো। তড়িৎ ব্রেক কষলেন ড্রাইভার, পিছু ফিরে শুধালেন। কি হয়েছে স্যার? মামুন সেই উত্তর দিলেন না। প্রকট চক্ষু তখনও জিপের উপর আটকে। ফটাফট কটা ঢোক গিলে বললেন। গাড়ির সামনে এগোও না, পেছনে নিয়ে যাও। কিন্তু স্যার, হঠাৎ কি হলো? হ্যাঁ, যা বলছি করো তো। ভদ্রলোক আর কথা বাড়ালেন না, চুপচাপ মালিকের হুকুম তামিল করলেন। কিন্তু গাঁট হয়ে বসে রইলেন মামুন। টের পাচ্ছেন ভেতরটার ফ্যাস ফ্যাসে শ্বাস উঠেছে, ভয়ে ঘাম ছুটেছে গায়ে। এই বিট্টু মাস্তান আবার এখানে কেন? আপুরটা নাকি ঢাকা ছেড়ে চলে গিয়েছিল। এই আনন্দিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিড়িক পড়েছিল পাড়াময়। আবার এখানে কি চায়? ভাবতে ভাবতেই হঠাৎ চোখ বড় করলেন মামুন। সচকিত চিত্তে মনে হলো, মাস্তানটা নিশ্চয়ই সব যাচাই করতে এসেছে। গতবার যা যা হুকুম দিয়ে গেছিল সেসব ঠিকঠাক চলছে কিনা দেখতে। এই রে, ওসব যে কিছুই করা হয়নি, কিভাবে করবে? পুষ্পিতা মেয়েটাই তো ফেরেনি বাড়িতে। মামুন দিশেহারা হয়ে পড়লেন। এখন লুকিয়ে কোনো লাভ নেই। বেট্টু মাস্তান যখন বাড়ির সামনে হানা দিয়েছে, তাকে না পাওয়া অবধি গেট ছেড়ে সরবেন না। ভদ্রলোক দাঁত পিষে বিড়বিড় করলেন। হ্যাঁ রে ডলি, তোমার কুসুটে স্বভাবের জন্য আমাকে বিপদে পড়তে হলো মহিলা। দিক বিদিক হয়ে গাড়ি থেকে নেমে এলেন মামুন। পায়ের জোরে এগিয়ে চললেন সামনে। ব্যাপারটায় ড্রাইভার বোকা বনে গেলেন। স্যার বাড়ির দিকে গেল, গাড়ি পিছিয়ে নেওয়া হলো কেন? তীব্র সিগারেট টানছিল, মাঝে মধ্যে ডান হাতে চাপ দিয়ে হর্ন বাজাচ্ছিল জিপের। কখনো বেলাই নয়নজোড়া তাক হচ্ছিল তিনতলার বারান্দায়। এর মাঝে নম্র পায়ে এসে দাঁড়ালেন মামুন। বিনয় সমেত বললেন। আসসালামু আলাইকুম বিট্টু ভাই, কেমন আছেন? কতদিন পর আপনাকে দেখলাম এখানে। তীব্র চোখের দৃষ্টি সূচালো। সুটকেস পড়া মামুনের দিকে গাঢ় চাহনি বোলায় একবার। সামনে ফিরে ধোঁয়া ছেড়ে বলল। নাটক কম করো, মনে মনে বাপ তুলে গালি দিয়ে সালামে ঢং করিস না। মামুনের চোখ বেরিয়ে এলো প্রায়। পুরো দস্তুর হক চুকিয়ে গেলেন। সত্যি তো, এই পর্যন্ত হেঁটে আস্তে আস্তে ছেলেটাকে খুব গালাগাল করেছেন তিনি। কিন্তু মাস্তানটা এসব বুঝলো কি করে? জিভে ঠোঁট ভেজালেন ভদ্রলোক। অপ্রস্তুত ভাবটা ঢাকার চেষ্টা করে বললেন। না না ভাই, কি যে বলেন, আমার ঘাড়ে কটা মাথা যে আমি আপনাকে গালি দেবো? সে তীব্র বসেছিল সিটে। দরজাটা খুলে লাফিয়ে আসার মতো ঝট করে নেমে দাঁড়ালো হঠাৎ। অমনি ভয়ে বুকটা ছ্যাঁত করে লাফিয়ে উঠল মামুনের। ত্রস্ত পিছিয়ে গেলেন দু কদম। ব্যাপারটায় মজা পেল তীব্র। একদিকে ঠোঁট নিয়ে হাসলো, আর মোড়া ভাঙার জন্য হাত তুলতে গেলেই ভয়ে গুটিয়ে গেলেন তিনি। তীব্র মারবে ভেবে আতঙ্কে হড়বড় করে উঠলেন। ভাই ভাই রাগ করবেন না, আসলে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি যা বলে গেছিলেন সবই করতাম, কিন্তু মেয়েটা তো এখনো ফেরেনি ভাই, কোনো খোঁজই পাওয়া যায়নি। আপনি বললে একটা ফ্ল্যাটে ফ্রিতে থাকা কেন, আমি ওকে এমনি লিখে দেবো। তীব্র নিডল ঠোঁটে কৌতুকের হাসি চাপা পড়ল। চেয়ে রইল চোখা নেত্রে। মামুন আরো ঘাবড়ে গিয়ে বললেন। তবে আপনি ভাববেন না, আমি আজই গিয়ে বলবো যে এখন থেকে ওদের আর ভাড়া দিতে হবে না। তাহলে হবে তো ভাই? তীব্রর হঠাৎ খেয়াল পড়ল গেটের দিকে। মামুনের পেছন থেকে দৌড়ে আসছে রাহাত। প্রসঙ্গ কাটাতে বলল।
তোর সাথে আমি পরে বুঝে নিচ্ছি, এখন যা। মামুনের ত্রাস বাড়ল। পরে আবার কি বোঝাপড়া করবে শয়তানটা। বলতে গেলেন, ভাই আমা। তীব্র হাত উঁচায়, চোখের ইশারায় সরতে বলে সামনে থেকে। মামুন নিরুপায় ভঙ্গিতে চুপচাপ প্রস্থান নিতে ঘুরলেন। রাহাতকে দেখে চোখ মুখ কুঁচকে নিলেন মুহূর্তে। এই মোটকাটাকে দেখলেই রাগ লাগে। এটার জন্য সেদিন অত বেইজ্জতি হলো ওনার। সারা পাড়ার লোক দেখলো বিট্টু মোহসেন কিভাবে বুকের ওপর লাথি মেরে ফেলে দিয়েছে তাকে। আর হাকিম কত বছরের বিশ্বস্ত দারোয়ান তার, সেই যে মাথা নাড়া হলো, লজ্জায় আর এমুখ হয়নি। এটাকে মাথায় তুলে একটা আছাড় মারতে পারলে বেশ আরাম পেতেন মনে। এক রাশ ক্ষোভ মনে চেপে চুপচাপ পাশ কাটালেন মামুন। অমনি ঝড়ের বেগে সেই দুটো হাত তীব্রর কোমরে জাপটে ধরল। দুগালে হাসির তুফান নিয়ে বললেন, বিট্টু ভাইয়া, আপনি এসেছেন? তীব্র হাসলো। এই যে রাহাত জড়িয়ে ধরলো ওকে, বক্ষস্থলে অদ্ভুত উড়ে শান্তি লাগছে এবার। আলগোছের হাসিটা ঢেকে রাহাতের গোছানো চুল হাত বাড়িয়ে এলোমেলো করে দেয় তীব্র। জিজ্ঞেস করে নম্র স্বরে, কেমন আছো? রাহাত সরে আসে, নিজের কথা ভুলে অস্থির চিত্তে শুধায়, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে কত খুঁজেছি জানেন, কিন্তু কেউ বলেনি আমাকে। তীব্র কিছু বলল না, চুপচাপ জিপের ভেতর থেকে দুটো বড় বড় চকলেটের বক্স তুলে আনলো হাতে, সামনে বাড়িয়ে বলল, এগুলো তোমার। রাহাতের নজর চকলেটে নেই। কিশোরের চোখে মুখে উৎকণ্ঠা, অমন করেই বলল, আমার ছোট পুকে খুঁজে দিবেন বলেছিলেন, কিন্তু তারপর তো আর কিছুই বললেন না। ওকে কি পাননি? পুষ্পিতার প্রতি রাহাতের ভালোবাসা মন ছুঁয়ে তীব্রর। মৃদু মেয়ে ওর ভালোবাসা। ভালোবাসাকে যারা ভালোবাসে তাদের ভালো লাগবে না? মাথায় হাত বুলিয়ে বলল। পেয়েছে। রাহাত চমকে ওঠে, ধর পড়িয়ে বলে, কোথায় আমার আপু? আমি আপুর কাছে যাব। যাবে, সময় হলে ঠিক দেখা করিয়ে দেব। রাহাতের সদ্য ফোটা উৎফুল্ল ভাব নিভে অমনি গেল। মন খারাপ করে বলল, আর এখন করবেন না? না, এখন পড়াশোনায় সে ব্যস্ত। তোমাকে দেখলে পড়বে না, রেজাল্ট খারাপ হবে। তুমি তাই চাও? ও মাথা নাড়ল দুপাশে। তীব্র গাল টেনে বলে, ভেরি গুড বয়। আমি এখন আসি, ঢাকে এলে আবার দেখা হবে। লম্বা পা বাড়িয়ে জিভে উঠে বসলো সে। হুইল ঘোরাতে গিয়েও ফিরে চাইলো, আবার একটু ভেবে বলল, তুমি একদিন বলেছিলে না রাহাত, তোমার ছোটাপুর পাশে আমাকে মানাবে? সবেগে মাথা দোলালো ছেলেটা। হ্যাঁ। তোমার বলা সেই কথা সত্যি করব। ভাবছি মাস্তান হিসেবে আমি দারুণ ছিলাম, এবার পাড়ার লোক দেখবে বিট্টু রাহাতের দোলাবে হিসেবেও দারুণ। বলতে বলতে এক পেশে হাসলো তীব্র। রাহাতের কাছে এই হাসিটা দুনিয়ার সবচেয়ে বড় রহস্য মনে হলো। বেচারা কিছুই না বুঝতে পেরে চেয়ে রইল বোকা বোকা চোখে। তীব্র জিভ ছুটে হাওয়ার হতেই দেওয়ালের ওপাশ থেকে কান সরালেন মামুন। দুশ্চিন্তায় কপালের গাঢ় ভাঁজ বসলো। মাথা নেড়ে বললেন, দুলা ভাই হবে? ব্যাপারটা তো ভালো ঠেকছে না। নিশুতি রাত হতেই পুষ্পিতার ছটপটা নিবারল। বোকা মেয়েটাও আজ হাড়ে হাড়ে বুঝে ফেললো তীব্রর প্রেমে পড়তে বাকি নেই। এই নিয়েও অস্বস্তির সাথে সাথে ভীষণ রকম লজ্জায় পড়েছে পুষ্পিতা। সারা জীবন শিক্ষককে মান্যিগণ্যি করে, বাবার মতো সম্মান দিয়ে শেষে কিনা সেই স্যারের প্রেমেই ডুবলো। ছি ছি ছি, কত জ্ঞান দিয়েছে তনুজাকে, আর এখন নিজেই। পুষ্পিতা মাছ কেটে রুমে এসেছে অনেকক্ষণ, আর সেই থেকেই পায়চারি করছে। ফ্লোরে তার অশান্ত পায়ের আওয়াজ ভেসে বেড়াচ্ছে বাতাসে। স্যার নেই বলে ঘর ফাঁকা লাগা, বারবার ওনার কথা ভেবে আনমনা হওয়া, যখন তখন কাঁপুনি ওঠা বুকে, ওনাকে দেখলেই লজ্জায় কাঁটা দেওয়া শরীরে। এসব তো প্রেমেরই লক্ষণ। কত সিনেমাতেই না দেখেছিল, নুহাই তবে ঠিক। কিন্তু এত বড় একটা ভুল কি করে করলাম আমি? তনুজা স্যারকে এত পছন্দ করে জেনেও স্যারের প্রেমে পড়লাম। ইস, ও জানলে কত কষ্ট পাবে। পুষ্পিতা আহত ভঙ্গিতে ধপ করে বিছানায় বসে পড়ে। মনের কাছে মানুষ এত অসহায় কেন? এই যে চাইলেই নিয়ন্ত্রণ করা যায় না, চাইলেই তাকে ধরে আটকানো যায় না। অন্যের প্রতি বুধ হওয়া থেকে এত অবাধ্য কেন? উদাসীন পুষ্পিতার হঠাৎ চোখ পড়ল হাতের আঙুলের ওপর। মাছ কাটার সময় মধ্য মনির ডগাটা আড়াআড়ি ভাবে অনেকখানি কেটেছে। কাটবে নাই বা কেন? কোন বেখেয়ালে কার খেয়ালে কাটতে বসেছিল দেখতে হবে তো। পুষ্পিতা মন খারাপ করে কাটা জায়গায় হাত বোলালো, অথচ একটু ব্যথা একটু জ্বালা পোড়া টের পাচ্ছে না। কিভাবে পাবে? ব্যথার আজ পেতেও তো অনুভূতি থাকা চাই, সেটার যে নেই। সব অনুভূতি এক ভদ্রলোকের কাছে গিয়ে ঘাঁটি গেড়ে বসেছে। পুষ্পিতা হতাশ ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ল, ঘন ঘন মাথা নাড়ল কবার। এই সত্যি তো সে কাউকে জানতে দেবে না, নুহাকেও না।
স্যারের প্রেমে পড়েছে। এসব শুনলে পুরো পৃথিবী ওকে নিয়ে হাসবে। পুষ্পিতা স্বীয় সত্তায় প্রতি বৃহস্পতিবার ভ্রু কুচকে থাকে। তক্ষুনি ঘরের বাইরে থেকে কারোর গলার শব্দ পাওয়া গেল। তড়া করে উঠে বসলো মেয়েটা। নুহা মায়ের ঘরে পড়ছিল তখন। পরীক্ষা শুরু হতে হাতে গোনা কিছুদিন বাকি। পুষ্পিতা ওই ছুটে আসা কণ্ঠস্বর মন দিয়ে শুনল। এই আওয়াজ তার খুব চেনা। কেন, কি কারণে, নাকি সদ্য প্রেমে পড়েছে বলে মেয়েটা জানে না, অথচ হাওয়ার গতিতে সে ছুটে এলো দরজায়। কাঠের মাঝে যে ছোট্ট গোল গ্লাসটা বসানো, যেখানে উকি দিলে বাইরে দেখা যায়, সেখানেই চোখ রাখলো পুষ্পিতা। নাহিদ দরজা খুলেছে, চোখে মুখে মুরব্বিয়ানা নিয়ে বলছে, এত রাত অবধি কোথায় ছিলি বলতো? ফোনও ধরলি না, চিন্তা হয়তো নাকি? তীব্র পায়ের জুতো খুলতে খুলতে জানালো, ফোন সাইলেন্ট ছিল, ঢাকা গিয়েছিলাম। হঠাৎ ঢাকা কেন? আমাকে তো একবার বললিও না। এত পর ভাবিস তাই না? নাহিদের কথায় অভিমান। তীব্র ভ্রু কুচকে বলল, মেয়েদের মতো করিস না তো। আরো কিছু বলতে বলতে ঘরের ভেতরে ঢুকলো সে। পুষ্পিতা সেসব কিছু শুনতে পায়নি, তবে টের পেল ঝটকা ভরা সমীরণে মন প্রাণ জুড়িয়ে এসেছে প্রায়। এই যে সারাদিন পর মানুষটাকে দেখলো, কি যে শান্তি লাগছে এখন। শুভ্র গায়ে গাল দুটো ফুলিয়ে মুচকি হাসলো সে। নুহা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে পেছনে, বক্ষপটে হাত গুজে রাখা তরুণীর ওষ্ঠপুটে মিটিমিটি হাসি। পুষ্পিতা যেই মাত্র পেছনে ফিরলো, চমকে উঠল অমনি। চোখ দুটো প্রকট করে বলল, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? নুহার হাসি বাড়ল, ভ্রু নাচিয়ে বলল, দেখা শেষ? মেয়েটা ভেতরে ভেতরে থতমত খায়, চোটপাট বজায় রাখতে আমতা আমতা করলো, দেখা? কিসের দেখা? আমি তো কাউকে দেখছিলাম না। ঢং করিস না, তুই যে এতক্ষণ তীব্র স্যারকে দেখছিলি আমি জানি। পুষ্পিতা খুব বেশি মিথ্যে বলতে পারে না। তীব্র যেভাবে গুছিয়ে স্পষ্টভাবে বলে, অমন তো একেবারেই নয়। তার উপর নুহা ভীষণ চতুর, এক চুটকিতেই ধরে ফেলে সব। তাই বাঁচার উপায় নেই দেখে মাথা নুয়ে নিল। নুহা চপল পায়ে কাছে এগিয়ে আসে, কণ্ঠ মোটা করে বলে, আমার দিকে তাকাতো। পুষ্পিতা চোর মুখ করে চাইলো ও বলল, এবার সত্যি করে বল, তুই স্যারের প্রেমে পড়িসনি? পুষ্পিতা অসহায়ের ন্যায় মাথা নাড়ল, উপচে পড়া মনোকষ্ট নিয়ে বলল, বিশ্বাস কর, আমি একদমই চাইনি এমন করতে, কিন্তু কিভাবে যে অঘটনটা ঘটে গেল, মনে হয় স্যারের এত কাছাকাছি থাকাটা আমার উচিতই হয়নি। দিনের পর দিন ওনার সাথে যাতায়াত করা, ওনার এক একটা কাজ কথায় মুগ্ধ হয়ে হয়তো এসবই হয়ে গেছে। আমার যে কি লজ্জা লাগছে এখন। বন্ধুদের দুঃখ দেখে নুহার মায়া হলো না, বরং পুষ্পিতা স্যারের প্রেমে পড়েছে শুনেই ভেতরে ভেতরে লাফিয়ে উঠলো আনন্দে। মুখ বিবরের রাগটুকু ধরে রাখলো তাও, শক্ত কণ্ঠে বলল, প্রেমে পড়েছিস? কেন, কি জন্য, এসব তো আমাকে বলে লাভ নেই পুষ্পিতা। তোর এই কাজে আমি ভীষণ কষ্ট পেয়েছি। পুষ্পিতা উদ্বিগ্ন চোখে চাইলো। কষ্ট পেয়েছিস? আমি আবার কি করলাম? নুহা চোখে মুখে রাগ এনে বলল, কি করলাম আবার জিজ্ঞেস করছিস? তুই তো স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, অথচ আমাকে জানতে হলো এইভাবে ফোর্স করে। এই আমি তোর বেস্ট ফ্রেন্ড, এই বন্ধুতা নিয়ে তুই এবার বড়াই করিস? ছি ছি। পুষ্পিতা হাঁসফাঁস করে বলল, তুই বিশ্বাস কর, আমি লজ্জাই বলিনি। আমি কিছু শুনতেও চাই না, বলতাম তো কষ্ট পেয়েছি, রাগ করেছি ব্যাস। পুষ্পিতা নুহার কাঁধে হাত রাখলো, সাথে সাথে ঝটকা মেরে ফেলে দিল নুহা। মেয়েটার মুখ কালো হলো নিমিষে, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আমি সরি। কি করলে তোর রাগ ভাঙবে বল, যা বলবি তাই করব। নুহা চোখ সরু করে বলল, যা বলবো করবি তো? পুষ্পিতা এক কথায় মাথা নাড়ল। তুরন্ত রুমের দিকে ছুটে গেল মেয়েটা। ও ফোঁস করে শ্বাস ফেলতে না ফেলতেই হাজির হলো আবারও, ডায়েরি কলম বাড়িয়ে দিয়ে বলল, ধর এগুলো। ও কিছু বুঝলো না, চেয়ে রইল প্রশ্ন নিয়ে। নুহা তাগিদ দেয়, আহা ধরবি তো। পুষ্পিতা হাতে নিতেই তৎপর টেবিলের বুক থেকে চেয়ার টেনে দিল নুহা, বলল, বস। পুষ্পিতার মাথা ভর্তি প্রশ্ন, তালুর উপর দিয়ে চলে যাচ্ছে সব। কি করতে চাইছিস বলতো? নুহা উত্তর দিল না, তবে চট করে পাশের চেয়ারটা টেনে বসলো, বড় আয়োজন নিয়ে বলল, এবার আমি যা যা বলবো সব লিখবি। পুষ্পিতার চোখ কোচকায়, সামান্য ব্যাপার, আর সে কিনা কি ভেবেছিল। সাদা দাগটানা পাতায় কলম ছোঁয়াতেই নুহা গড়গড় করে বলল, আমি পুষ্পিতা, দেখতে সুন্দরী হলে কখনো কোনো প্রেমে জড়ায়নি। স্কুল কলেজে প্রতিদিন কয়েকখানি ছেলের প্রেমের প্রস্তাব নিয়ে বাড়ি ফিরতাম, কিন্তু কোনোদিন ফিরেও দেখিনি কারোর দিকে।
কারণ সেই সব নিয়ে আমি বড্ড নিরামিষ ছিলাম। আর সেই নিরামিষ আমার মধ্যে আমি এনে দিয়েছেন আমাদের পাশের ফ্ল্যাটের তীব্র স্যার। বলতে কেন লজ্জা নেই, আমি স্যারের প্রেমে পড়েছি। এখন দিন গুনছি ওনাকে কবে বিয়ে করব। এটি পুষ্পিতা। নুহা থামলো। দীর্ঘ বকবকের শেষে একটা লম্বা দম নিলেও হতভম্ব হয়ে চেয়ে রইল পুষ্পিতা। দুটো পিড়ব রাঙা ঠোঁট নদীর দুই প্রান্তে বসে অমন হাঁ করে বলল, এইসব কেন লিখবো? নুহা ভ্রু কুচকায়। কেন লিখবো মানে? আমি বলেছি তাই। তুই কি চাইছিস বলতো? এমনিতেই আমি এই ব্যাপারটা নিয়ে লজ্জায় মুখ লুকাতে পারছি না, আর তুই মজা নিচ্ছিস, তাই না? নুহা নিষ্প্রভ বলল, আম্মুর খাটের তলায় একটা বড় ট্র্যাক আছে দাদুর আমলের, ওটা খুলে ঢুকে পড়। মুখে কেন? আজ তো তুই শুধু ঢুকে পড়। পুষ্পিতা মুখ গোজ করে বলল, ইয়ার কি মারছিস তো? মার। যেদিন নিজেও এই বিপদে পড়বি তখন আমিও ঠিক এইভাবেই মজা নেব। নুহা শব্দ করে হাসলো, যেন হাওয়ায় উড়িয়ে দিল তার প্রেমে পড়ার আশঙ্কা। পরপরই মোটা কণ্ঠে বলল, এত কথা বলে লাভ নেই, আমাকে কষ্ট কমাতে চাইলে এসব তোকে লিখতে হবে। পুষ্পিতা নিরুত্তর, সাথে গাঢ় দেহে বসে ও অভিমানের ভং ধরে বলল, আচ্ছা বেশ, কিছু করতে হবে না, আমি কষ্ট পেলে কার কি। নুহা উঠতে নিলেই হার মানল মেয়েটা। আচ্ছা বাবা, লিখছি। নুহা হাসলো না, হাসলেই তো পুষ্পিতা সব হালকা ভাবে নেবে। গম্ভীর মুখে বসলো আবারও। বিফল শ্বাস ফেললো পুষ্পিতা। আজকাল সবাই ওকে কাগজে এটা ওটা লিখতে বলছে। ওই দিন কলেজেও হেনা মেয়েটা বলেছিল, আজ নুহারও একই আবদার। কলেজের সেই গল্প নুহারটার সাথে বলাই উচিত হয়নি। নির্ঘাত ওখান থেকেই ধার নেওয়া বুদ্ধি এইসব। পুষ্পিতা অনীহ চিত্তে পৃষ্ঠায় প্রথম দাগ টানলো। তবে হুট করেই চোখে ভাসলো তীব্রর মুখ। কেমন র্যাগিং এর জাতা কল থেকে দ্রুতের ন্যায় এসে বাঁচিয়ে নিল ওকে। চড়া কণ্ঠে হুঁশিয়ার করলো, এ মেয়ের ধারে কাছে যেন না দেখি কাউকে। সেই সুরম্য অতীত ভেবে ঠোঁটে হাসি ফোটে মেয়েটার। অস্তমিত নিভৃত সূর্যের ন্যায় ফেপে আসে কপল। মাথা নামিয়ে মনের কথাই উগলে দিল হাতে। লিখলো গোটা গোটা অক্ষরে, আমি তীব্র সেনের প্রেমে পড়েছি। নুহা বলল, এতটুকু লিখ কেন? আচ্ছা ঠিক আছে, থাক, এরই হবে। নিচে তোর নাম লিখে দে। পুষ্পিতা আর গাঁইগুই করলো না, বাধ্যের মতো ব্র্যাকেটে নাম লিখলো নিজের। সহসা যুদ্ধ জেতার ন্যায় শ্বাস টানলো নুহা। ও তাকাতেই মুখখানা ফের গম্ভীর করে বলল, এখন যা পড়তে বস। পুষ্পিতা খাতার পৃষ্ঠায় টান বসাতে গেলেই ধরফর করে টেনে নিল সে। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চোখ রাঙিয়ে বলল, ছিছিস কেন? পুষ্পিতা অবাক হয়ে বলল, ও মা, লিখে তো দিলাম, এখন এটা দিয়ে আর কি কাজ? সেসব আমি বুঝবো। এই লেখা আমার কাছে গচ্ছিত থাকবে। এরপর থেকে যখনই তুই আমার থেকে কিছু লুকাতে আসবে, এই লেখা গিয়ে সোজা আম্মুকে দেখিয়ে দিয়ে আসবো আমি। হুমকিতে হোঁচট খেলো পুষ্পিতা। তড়া করে দাঁড়িয়ে বলল, এসব কি বলছিস? নুহার মাঝে উদ্বেগ নেই। পৃষ্ঠাটা খাতা থেকে নিজেই ছিল। ভাঁজ করে গায়ে বাতাস করতে করতে বলল, যা শুনেছেন তাই, আপনি আমার থেকে কিছু লুকাবেন না, আমিও কাউকে বলবো না। কাটাকুটি। পুষ্পিতা ঠোঁট ফুলিয়ে বলল, এইভাবে ব্ল্যাকমেল করা কিন্তু অনেক বড় অন্যায়। নুহা পাল্টা যুক্তি দিল, বেস্ট ফ্রেন্ডের থেকে কিছু লুকানো অন্যায়। তুই যাবি এখন নাকি আজকে আম্মুকে দেখাবো? পুষ্পিতা ভেঙচি কাটলো, চলে গেল ধূপধাপ পায়ে। অমনি ঠোঁট চেপে হাসলো নুহা। বোকা মেয়েটা নিজেও জানে না, না বুঝে ওর হাতে সে কি দিয়ে গেছে। পলাশের থাপ্পড়টা কোনো সাধারণ থাপ্পড় ছিল না। রীতিমতো শ্যামলা মেয়েটা থুবড়ে পড়লো মেঝের বুকে। দু চোখ ভর্তি অবিশ্বাস নিয়ে মুখ তুলল তারপর। পলাশ ফিরেও চায় না, তড়িঘড়ি করে জেনিকে তোলে। গোলাপের কাঁটার তার পেলব হাত কেটে কলের ধারায় রক্ত ঝরছে। ঠোঁট ফুলিয়ে কাঁদছে ও। অভিযোগ করলো নাক টেনে, ফালাস, তোমার মেয়েটা আমাকে কিভাবে ধাক্কা দিল দেখলে? ও বুঝতে পারেনি জেনি, মাথা ঠিক নেই বলেছিলাম তো তোমাকে। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি তোমার কাছে। জেনি মেনে নিল। তবে গোটা বিষয়টাই থমকে থাকলো মিথিলা। মারের রেশ তার এখনো কাটেনি। আজ অব্দি বাবা কোনোদিন ওর গায়ে ফুলের টোকা দেননি। সেখানে পলাশ। মেয়েটার মাথায় রক্ত চলল রাগে। ঘটনা ঘটবে আর সে মেনে নিয়ে চুপচাপ বসে থাকবে, এতটা নম্রতা তার নেই। জট করে উঠে দাঁড়ালো মিথিলা। ফের তেড়ে এসে জেনির থেকে ছাড়িয়ে আনলো পলাশকে। ক্রোধের আগুন হয়ে বলল, তুমি আমাকে মারলে? তোমার এত বড় সাহস? পাল্টা পলাশ চেঁচিয়ে বলল, হ্যাঁ মারলাম, বাড়াবাড়ির একটা সীমা আছে মিথিলা। তুমি জেনিকে ধাক্কা দিয়েছো কেন? ধাক্কা দিয়েছো কোন সাহসে? একটা বাইরের মেয়ে
তোমার গায়ে লেপ্টে থাকবে আর আমি তোমার স্ত্রী হয়ে সেটা দেখব? জেনি চটে গেল এবার। মিথিলার বাংলা কথা না বুঝলেও ওর চোখে মুখের অবস্থা দেখে ঘটনা আন্দাজ করা খুব একটা কঠিন নয়। এই মেয়ে তো সব বিষয় অতিরিক্ত করছে। ও এসেই তাদের দুজনের মাঝে দাঁড়ালো। পিঠের আড়ালে হলো পলাশের ঠাম দেহ। মিথিলার মুখের সামনে আঙুল তুলে বলল, মিথিলা, নিজের সীমায় থাকো তুমি। আমি কিছু বলছি না মানে বলবো না তা কিন্তু নয়। সবসময় দেখছি আমাদের দুজনকে একসাথে দেখলেই কিসব বলে ঝগড়া করতে আসো। ফালাস কিছু না বলে লাই দিচ্ছে তোমাকে। মেড হয়ে মালিকের সাথে এমন আচরণ করছো, এত স্পর্ধা তোমার? মিথিলা উত্তর দেবে কি বিস্ময় স্তব্ধ হয়ে গেল। জেনির কথায় চোখ বুঝে সূচক শব্দ করলো পলাশ। আর চোখে এক পল দেখলো স্ত্রীকে। মিথিলা হতবাক হয়ে বলল, কি বললে তুমি? আমি মেড? তোমাকে কে বলেছে? প্রশ্নটা জেনির ভাষায় করায় বুঝলো সে। উত্তর দিল নিজের মতন, মেড না হলে তুমি কি? ফালাস যে আমাকে বললো ওকে সাহায্য করতে, ওর বাড়ির লোকেরা তোমাকে ওর সাথে পাঠিয়েছে। কি ফালাস, ঠিক বলিনি আমি? চারজোড়া চাহনি তাক হতেই পলাশ চোখ নামিয়ে দিল। মুখাবয়ে তার বিস্তর চিন্তা, কিছুটা ধরা পড়ার ভয়ের সাথে। মিথিলা কণ্ঠ ভিজে এলো কথা বলতে গিয়ে। আমি তোমার মেড পলাশ। মিথিলার কণ্ঠ ভিজে এলো কথা বলতে গিয়ে। পলাশের একটু আগের উঁচু স্বরটাই রাতারাতি নেমে এলো। এবার সাফাই দিতে চাইলো। মিথিলা, আমি আসলে মিথিলা কোনো কালেই বোকাশোকা ছিল না। এতেই যেন উত্তর পেয়ে গেল। বাবার রাজকন্যা মেয়েটাকে বিয়ের পরে স্বামীর পরিচয় করিয়ে দিচ্ছে কাজের লোক বলে। অপমানে মুখটা নীল হয়ে এলো ওর। সদ্য ঢেউ তোলা কান্না গিলে জেনির দিকে চাইলো আবারও। প্রশ্ন করলো সোজাসুজি, আমি মেড হলে তুমি পলাশের কে হও? জেনির মধ্যে রাগ ঢাক নেই। কাঁধ উঁচিয়ে বলল, আমি ওর গার্লফ্রেন্ড। মাথায় যেন বাজ পড়লো মেয়েটার। পলাশের প্রতি হয়তো এক ফোঁটাও ভালোবাসা নেই। টাকার জন্যই তো বিয়ে করা। কিন্তু শত হোক স্বামী তো। শক্ত পদযুগল টলে ওঠে মিথিলার। পিছিয়ে যায় এক পা। চোখ ফেটে জল ছুটে আসে। কোনো দিক না দেখেই দৌড়ে চলে যায় ভেতরে। সুগভীর রাত। ব্যবসা গরম ফুরিয়ে যাচ্ছে আচমকা ঠান্ডা বাতাস আসায়। শীতল বাতায়নে দাঁড়িয়ে ফোনের ওয়ালপেপারে একবার চোখ বোলালো নাহিদ। এই ঘোর অন্ধকারে রাতে ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ও। একটা ছোট্ট টিউবলাইট চিলে কোঠার পায়ায় ঝুলছে। সেই আলোর তির্যক অন্ধকারটা গিয়ে লুটিয়ে পড়েছে সিঁড়িতে। কেউ এলে গেলে শুধু দেহের ছায়া বোঝা যাবে। মুখ দেখার উপায় সংকীর্ণ। নাহিদের চোখ জোড়া সেই অন্ধকারেই আটকে। আচমকা নজর পড়লো কেউ একটা এগিয়ে আসছে দিকে। দেয়ালে যে ছায়া বসেছে, জোরালো বাতাসে চুল উঠছে তার। হুঙ্কারের ন্যায় হুম হুম শব্দ করছে মুখে। নাহিদের চোখ কপালে ঠেকলো অমনি। এটা কি ভূত নাকি? রাতের বেলা ছাদে এসব থাকে শুনেছিল। সত্যি সেসব না তো? কপাল কুঁচকে এলো। একবার চারপাশে তাকালো সে। হঠাৎ কি ভেবে ফিরে চাইলো আবারও। দেখলো স্পষ্ট চোখে অব্বাই এগিয়ে আসছে। আর কয়েক কদমে অমানিসা ফেলে আলোয় আসার পালা। এর আগেই শব্দ করে হেসে উঠলো নাহিদ। হাসতে হাসতেই বলল, মিস নুহা, ভয় দেখে লাভ নেই। আমি ভূতে ভয় পাই না। মেয়েটা থতমত খায়। চুলগুলো ঠিকঠাক করে ত্রস্ত। শিশুসুলভ মুখটাই গাম্ভীর্য টেনে এনে এসে দাঁড়ায় আলোতে। নাহিদকে হাসতে দেখে লজ্জা পেল নুহা। মিনমিন করে বলল, মজা করছিলাম। আপনি বোকা হলেও সাহসী তো জানতাম না। ওর মিয়ে যাওয়া দেখে হাসিটা টেনে টুনে কমালো নাহিদ। স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা বেশ, ওসব ছাড়ুন। ডেকেছেন কেন? ও হ্যাঁ, বাম হাতটায় চট করে সামনে আনলো নুহা। ভাঁজ করা কাগজ মুখের সামনে তুলতেই আকাশ হতে ছিটকে পড়লো নাহিদ। বিকট চোখে আর্তনাদ করল, আপনি আমাকে প্রেমপত্র দিচ্ছেন? মেয়েটা ভ্যাবাজাকা খায়। চোখের পাতা ঝাপটে বলে, মানে আবার কি? এই রাতের বেলা ফোন করে ছাদে এনে চিঠি দেওয়ার মানে তো আপনি আমাকে বলবেন। নাহিদের কণ্ঠ নরম, অথচ নুহা কটমটিয়ে উঠল। আগের রূপে ফেরত গিয়ে খ্যাঁক করে বলল, একদম বাজে কথা বলবেন না। হ্যাঁ, তাহলে এই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিব। কোন দুঃখে আপনাকে প্রেমপত্র দেবো শুনি? নুহা আর যাই হোক, এসব ঢ্যাঁড়সের প্রেমে পড়ে না। নাহিদের ইগোতে লাগলো। মুখ শক্ত করে বলল, যে কাজটা করছেন সেটা বলাই যায়। ভাব নিচ্ছেন কেন? মুখের সামনে প্রেমপত্র ধরে বলছেন প্রেমপত্র দিচ্ছেন না। নুহা অতিষ্ঠ হয়ে বলল, উফ, আপনি একটু মুখটা বন্ধ রাখবেন? পুরো ব্যাপারটাকে বলতে দিন আমায়। নাহিদ কিছু বলল না। কপাল গুটিয়ে চেয়ে থাকলো শুধু। ও নিজেই বলল,
এই কাগজটা পুষ্পিতার লেখা একটা জিনিস আছে, আপনি এটাকে চুপি চুপি গিয়ে তীব্র স্যারের পকেটে রেখে দিবেন। নাহিদ অমনি নাহিদ জিভ কেটে বলল, এই রে, এটা তীব্রের জন্য? আর আমি না বুঝে কি উল্টাপাল্টা ভাবলাম বলুন তো। পুরুষ মানুষের কাজই এমন, বুঝবেও বেশি, চাচাবেও বেশি, কিন্তু না ভাবে মেয়েদের। এখন যে কাজ দিচ্ছি সেটা করে দিন, তাহলেই হবে। ও মাথা চুলকালো, পরপর খুব চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু সমস্যা একটাই, তীব্র তো পকেট ছাড়া শার্ট পরে, তাহলে পকেট কোথায় পাবো? আর চিঠিটা রাখবোই বা কোথায়? নুহার এতে মেজাজ খারাপ হলো, ঠাস করে কপালে চড় মেরে বলল, হাই আল্লাহ, কাকে দিচ্ছি রাজার পাট? আরে ঢেরস, শার্টের পকেট না থাকলে কি প্যান্টেও নেই? সেখানে রাখবেন। নাহিদ মাথা ঝাঁকালো, এবার ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, রেখে দেব। কিন্তু এতে কি হবে? নুহা রহস্য হেসে বলল, আমরা যা চাইছি তাই। মিথিলা এক ছুটে নিজের ঘরে এলো, বিধ্বস্তের ন্যায় পায়ের গতি, কান্নায় কণ্ঠ বুঝে আসছে। এই ক্ষুদ্র জীবনে এত বড় অপমান সে কোনোদিনও হয়নি। শেষে কিনা একটা দুশ্চরিত্র লোকের সাথে বিয়ে হলো, যে নিজের স্ত্রীকে বাইরের মেয়ের কাছে কাজের লোক বলে পরিচয় দিতেও দুবার ভাবে না। কান্না তোপে মিথিলার হেঁচকে উঠে যায়। প্রতি পরতে পরতে মেয়েটার বুক জুড়ে পরিতাপের জোয়ার ফুসলো আজ। লোভের কারণে কারো সত্যিকারের ভালোবাসাকে পায়ে ঠেলে পলাশকে বেছে নেওয়ার শাস্তি হয়তো এটাই। এত অসম্মান তো লেখাই ছিল কপালে। মিথিলা ঠোঁট ভেঙে ভেঙে কাঁদল। সেদিনের মতো নাহিদের মুখখানা মানুষ পটে স্পষ্ট রূপে ভাসছে। ইস, ছেলেটা কত ভালোবাসতো ওকে, আর ও কি করলো? টাকা পয়সা, কানাডায় বাড়ি গাড়ির লোভে মুখের ওপর অবজ্ঞা করলো সবকিছু। তাদের বছর দুয়েকের প্রেমের দিনগুলি ছবির মতো মনে পড়ে মিথিলার। প্রতিটা সাক্ষাৎ যে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতো নাহিদ, আর যে প্রতিবার দেরি করে পৌঁছতো সে। অথচ ছেলেটা কোনোদিনও অভিযোগ করেনি। মিথিলা যা কিনতে চায়, যা খেতে চায়, সবটা দু হাতে তুলে আনতো নাহিদ। তার দু চোখ ভর্তি শুধু ভালোবাসা ছিল, যেথায় কোনো খাদ নেই, খামতি নেই, কাউকে নিয়ে ভাবাতুটু। অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি অব্দি। অথচ বিনিময় মিথিলা কি দিয়েছে? নরম গলায় কোনোদিনও একটা কথাও বলেনি ওর সাথে। দূরছাই করেছে সবসময়। কিসের আশায়, কোন সুখে হিড়ে ছেড়ে কাজ বেছে নিল মিথিলা? মেয়েটা প্রশ্ন করলো নিজেকেই, উত্তর এলো না। উত্তর না এলেও বেড়ে গেল কান্নার গতিবেগ। হঠাৎ চোখ পড়লো ব্ল্যাঙ্কেটের এক ফাঁক গলে ফোন বেরিয়ে আছে পলাশের। অমনি তীরস্থ হলো মেয়েটা, চোখ মুছে ত্রস্ত গিয়ে ফোন হাতে তুলল। পলাশের লক ওর জানা, পাশাপাশি শোবার সময় কয়েকটা বার আর চোখে দেখেছিল। মিথিলা ত্রস্ত ঢুকলো অনলাইনে, নিজ খেটে কল করলো বাবাকে। বিধিবাম ঝড়ের বেগে ফোনটা হাত থেকে ছিনিয়ে নিল কেউ একজন। মেয়েটা ভরকায়, গোল চোখের চাহনিতে ধরা পড়ে পলাশের মিয়ে থাকা মুখ। লাইন কেটে দিতেই মিথিলা রাগে আগুন হয়ে পড়ল। ফোন নিয়েছো কেন? আমি আমার বাবার সাথে কথা বলবো। পলাশ, ফোন দাও। পলাশের দৃষ্টি কোমল, অমর নম্র স্বরেই বলল, মিথিলা, আমার কথা শোনো। এসব সামান্য বিষয় নিয়ে কেন পরিবারকে জানাতে হবে? এমন টুকরো টাকরা ঝামেলা তো প্রতিটা স্বামী স্ত্রীর মাঝেই হয়। মিথিলা অবাক হয়ে বলল, সামান্য? এই ব্যাপারটা তোমার কাছে সামান্য পলাশ? বিয়ের পরও তুমি আরেকটা মেয়ের সাথে লাগাতার ডলাডলি করে যাবে, তার কাছে আমাকে পরিচয় করাবে আমি কাজের লোক, সেই মেয়ের জন্য গায়ে হাতও তুলবে আমার, আর এইসব কিছু সামান্য ভেবে আমি মনে নেব? আমাকে তোমার এতটাই বোকা মনে হয়? পলাশ জিভে ঠোঁট ভেজালো। ঠিক এই অশান্তির ভয়েই ছিল এতদিন। বলল, দেখো মিথিলা, জেনি ভুল বলেছে। ও কেন আমার গার্লফ্রেন্ড হবে? সি ইজ মাই ফ্রেন্ড। পথিমধ্যে আঙুল তুলল মিথিলা, কড়া কণ্ঠে সাবধান করলো, মিথ্যে কথা বলবে না পলাশ, আমি কচি খুকি নই যে তুমি আমায় যা বোঝাবে তাই বুঝবো। ছি ছি, আমার ভাবতেও ঘেন্না করছে যে আমার মতো এরকম একটা দুচ্চরিত্রের ছেলের সাথে বিয়ে হয়েছে আমার। পলাশের চাহনি বদলে গেল সহসা, হুঙ্কার ছুড়ল মৃদু গলায়, মিথিলা, একদম চোখ রাঙাবে না। তোমায় আমি ভয় পাই? লজ্জা করে না? লজ্জা করে না এরকম নোংরা কাজ করে আবার চড়া গলায় কথা বলতে? আমি আবারও বলছি, তুমি ভুল ভাবছো। জেনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। হতে পারে ও আমাকে অন্য চোখে দেখে, কিন্তু আমি তো জানি আমার বউ আছে, তাই না? চুপ, একদম চুপ। এতগুলো মিথ্যে গড়গড় করে বলতে একটুও বাচ্ছে না তোমার মুখে? আমি
ঘাসে মুখ দিয়ে চলি না পলাশ। এই জন্যই প্রথম থেকে আমাদের তোমাদের হাবভাব নিয়ে সন্দেহ হচ্ছিল আমার। এখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। ছি ছি, এতটা নির্লজ্জ তুমি হতে পারলে পলাশ? ঘরে বউ রেখে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখাকে কি বলে জানো? হঠাৎ রাগের মাঝেও হেসে ফেলল পলাশ। তুচ্ছ তার হাসির ধরন, বিদ্রুপ করে বলল, এসব তুমি বলছো? যে মেয়ে টাকার জন্য নিজের পুরনো প্রেম ছেড়ে লাফিয়ে আসে আমায় বিয়ে করতে, সে মেয়ে বলছে এসব কথা? হ্যাঁ বলছি, কারণ আমি যা করছি বিয়ের আগে তোমার মতো বউ গার্লফ্রেন্ড সব একসাথে মেনটেন করিনি। আমার এই এক অতীত নিয়ে আর কতবার খোঁটা দিবে? খুঁজতে গেলে অমন হাজার খানেক অতীত তোমারও বেরিয়ে আসবে পলাশ। অবশ্য অতীত খোঁজার কি দরকার? চোখের সামনে আর একটা জঘন্য বর্তমান পড়ে আছে, তাতে তো চরিত্র স্পষ্ট হয়ে যাচ্ছে। পলাশ কটমট করে বলল, বারবার আমার চরিত্র নিয়ে কথা বলবে না। মিথিলা পাল্টা যাচাই, বলবো, 100 বার বলবো। কি করবে? হ্যাঁ, সত্যি কথা শুনতে খুব গায়ে লাগছে তাই না? তুমি আসলেই একটা নোংরা দুশ্চরিত্র লম্পট। ছে। কথা শেষ হয় না, পূর্বেই মেয়েটার সেই একই গালে দ্বিতীয় চর বসালো পলাশ। অথচ একটু আগের প্রহারের আঁচি কাটেনি লালচে কপলের ফের আঘাতে চামড়া শুদ্ধ বিবশ হতে থাকে। আর তো চোখ তুলে চাইল মিথিলা। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে জল। ভেজা কণ্ঠে হতবাক হয়ে বলল, তুমি আবার আমাকে মারলে পলাশ? আবার? পলাশ ক্ষুব্ধতায় একাকার হয়ে বলল, হ্যাঁ মারলাম, দরকার পড়লে আবার মারবো। এখানে তোমার বাবা মা নেই তো আহ্লাদে যা ইচ্ছা তাই করবে? আর একটা শব্দ উচ্চারণ করলে মারতে মারতে তোমায় শেষ করে দিব মিথিলা। আমার বাড়িতে আমার টাকায় খেয়ে পড়ে থাকতে হলে চোখ নামিয়ে কথা বলতে হবে। এটা তোমাকে আগে বলেছি, আবারও বলছি, মেয়ে মানুষের এত উদ্যোগটা আমি পছন্দ করি না। মিথিলা দমে যাওয়ার মেয়ে নয়। আঘাতের ধাত সামলে উঠল মিনিটেই। স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে পুড়ে বলল, পারবো না আমি। 3 বেলা খোটা খাওয়াচ্ছ বলে তোমার সব অন্যায় মেনে নিতে হবে। আগে অন্তত যেমন তেমন ছিল আমাকে কাজ করাতে খাটাতে, কিন্তু তাই বলে আমার চোখের সামনে একটা অন্য মেয়ের সাথে নোংরা সম্পর্ক রাখবে আর আমি বসে বসে দেখব? পরপরই হু করে কেঁদে উঠল মেয়েটা। চটচটে মুখ ঢেকে প্রলাপ করল বোঝা স্বরে, আমি কত বড় ভুল করছি, কত বড় পাপ করছি একজনকে ঠকিয়ে। না হলে আমার কপালে এমন স্বামী জুটলো যে কিনা ঘরে বউ রেখে সংসার রেখে এসব পরকীয়া লিপ্ত হয়। আল্লাহ, এখন আমার কি হবে? আমার ঘৃণা লাগছে নিজেকে। এমন ছেলে দিনের পর দিন ছুঁয়েছে আমাকে। দিনে আলোতে যদি ওরা এত গা ঘেঁষতে পারে, না জানি এতদিন ধরে কি কি করে বেরিয়েছে। ছি। পলাশ দাঁত খিচে চোখ বুঝলো, দম ঝাড়লো দীর্ঘকায়। মিথিলা হড়বড় করছে তখনও। এইসব করার আগে একবারও নিজের কথা ভাবলে না পলাশ? একবারও নিজের সংসারের কথা ভাবলে না? ও চেঁচিয়ে উঠলো অমনি, কিসের বউ? হ্যাঁ, কিসের সংসার? কিসের কথা বলছো তুমি? এগুলোর মানে তুমি বোঝো মিথিলা? তখন থেকে স্বামী স্বামী করছো, অথচ আজ অবধি সেই স্বামীর জন্য ভালোবেসে 1 কাপ চা বানিয়েছো? কখনো অফিস থেকে দেরি করে ফিরলে ফোন করে খবর নিয়েছো আমার? 2 বেলা রান্না করতে যাও, আমাকে কত গালাগাল করো। আমি জানি না কি দেখে সংসার করব তোমার সাথে? না আছে রূপ, না আছে গুণ, আর না আছে আমার প্রতি কোনো রকমের কোনো যত্ন। সবসময় নিজের মতো আরাম আয়েসে থাকতে চাও। আমাকে বিয়েটাও ভালোবেসে করনি, করেছিলে টাকার লোভে। ছেলের কানাডায় স্যাটেল, বড় চাকরি করে জেনে নিজে 2 বছরের সম্পর্কের এক কথায় শেষ করে দিয়েছো। তার থেকে সব রকম সুবিধা নেওয়ার পরে লালা ফেলতে ফেলতে এসে বিয়ের পিড়িতে বসছো। তাহলে এখন এত আহাজরি কিসের তোমার? সেই আমার একটা দুর্বলতা পেয়েছো, অমনি শুধু সাজছো, তাই না? মিথিলা ফিরতি জবাব দিল, তোমার কাছে আমার সাধু সাজার কোনো দরকার নেই পলাশ, কারণ আমি যাই করে থাকি তোমার আর জেনির এই নোংরামো সেই সব কিছুর উদ্বেগ। নাহিদের সাথে সম্পর্ক থাকলেও ও আমার হাত ছাড়া অন্য কোথাও ছোঁয়নি আজ অবধি। কিন্তু তোমরা কি করে বেড়াচ্ছ সেই সব তো আমি নিজের চোখে দেখছি। পাপের কথা বড় মুখ করে এখনো অস্বীকার করে যাচ্ছ। লজ্জার ছিটেফোঁটাও কি তোমার মধ্যে নেই? না নেই তো কি হয়েছে?
আচ্ছা তোমার সত্যি শোনার এত শখ, ঠিক আছে যাও মেনে নিলাম। জেনি সত্যিই আমার গার্লফ্রেন্ড। 1-2 দিনের নয়, গত 1.5 বছর ধরে আমাদের সম্পর্ক হয়েছে। শান্তি পেয়েছে এখন? মিথিলা স্তম্ভিত হয়ে আওড়ায়। পলাশ, ছেলেটা তেতে ওঠে। কি পলাশ, এখন অবাক হয়েছ? নাটক করছো কেন? তোমার কি মনে হয় এই বিয়েটা আমি স্বেচ্ছায় করেছিলাম? না, একদমই না। এত বছর পর দেশে গিয়ে শুনলাম মা আমার জন্য মেয়ে ঠিক করে রেখেছে। না করিনি, ভাবলাম মনের মতো মেয়ে হলে জেনি টেনি সব বাদ দিয়ে দেব। কিন্তু তুমি আমার মনের মতো তো দূর, তার আশেপাশেও নয়। না দেখতে না শুনতে, কিন্তু লোভ আছে 16.5 আনা। তাও আমত করেনি, কারণ শুনলাম তোমার বাবা বিয়েতে মেয়ে দিচ্ছে না, সাথে নগদ টাকা আরও অনেক কিছু আসবে। ভাবছিলাম তোমাকে ওখানে রেখে এসে এখানে নিজের মতো থাকবো, কিন্তু কি হলো তারপর? মা বললেন মেয়ে বরের সাথে কানাডা থাকবে, এমন নাকি কথা দুপক্ষের। আমার এত মেজাজ খারাপ লাগছিল, তার উপর একলা সাধু লোকের সামনে জানলাম তোমার চরিত্র ঠিক নেই। ঠিক তক্ষুনি একটা মোক্ষেম অজুহাত গড়িয়ে তোমাকে ফেলে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি এত চালাক একটা মেয়ে, রীতিমতো থানা পুলিশের হুমকি দিয়ে আমার সাথে এসছো। সেদিন ভেবে রেখেছিলাম একবার তোমাকে নিয়ে এসে এখানে ইচ্ছে মতো কাচবো। লোভের যে রঙিন চশমা পড়েছিলে এতদিন, সব কিছু দেবো একদম। তোমাকে তোমার পরিবার থেকে দূরে রাখতেই তো ইচ্ছে করে এখানকার সিম কিনে দিইনি। মিথিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। বাকরুদ্ধ মেয়েটা কিছুক্ষণ কথাই বলতে পারে না। পলাশ নিজেই বুঝতে বুঝতে বলল, সত্যি কথা হলো আমার বউ হওয়ার কোনো যোগ্যতা নেই তোমার। আরে এর চাইতে ভালো হতো যদি তোমাদের বাড়ির আশিরা মেয়েকে বিয়ে করতাম। কি যেন নাম? হ্যাঁ, পুষ্পিতা। ওর অন্তত রূপ আছে, কিন্তু তোমার কি আছে মিথিলা? তোমার কিসের এত দম্ভ, শরীর ভরা জেদ, লোভ আর হিংসা ছাড়া তোমার গুণ তো আমার চোখে পড়ে না। বাবা মা সারাদিন গান্ডে পিন্ডে গিলিয়েছে, সংসার কি জিনিস সেসব জানো? যিনি সম্পূর্ণ একটা কানাডিয়ান মেয়ে হলেও আমার জন্য কত বদলেছে নিজেকে দেখেছো? আমার পছন্দের রান্না করে আনে দেখেছো? নিজেই ভাবো তো, ওর কাছে কেন যাব না আমি? স্বামীকে ঘরে আটকে রাখার মতো ক্ষমতা আছে তোমার? তুমি কি জেনির পায়ের যোগ্যতাও রাখো? মিথিলার কণ্ঠরোধ আরেকটা উচ্চ বাক্য না করে আহতের ন্যায় ধপ করে বসে পড়ল বিছানায়। চোখের জল কলকল করে গলায় ছুটে যাচ্ছে। খুব আস্তে বলল, আমাকে দেশে দিয়ে আসবে প্লিজ। পলাশের কণ্ঠ শক্ত। দেশে যাওয়া কি মামার বাড়ির আবদার নাকি? কত টাকা পয়সার ব্যাপার জানো? আমার বাপিকে একটা ফোন দাও, যা লাগে দিয়ে দেবে। দয়া করে আমায় দিয়ে এসো পলাশ। আচ্ছা বেশ, তোমাকে যেতে হবে না, আমায় পাঠিয়ে দাও। তুমি ঠিকই বলেছ, সংসার করার কোনো যোগ্যতা আমার নেই, তাই আমি চলে যাই। তারপরও তুমি শান্তিতে থাকো, আমিও একটু মুক্তি পাই। এই কানাডার মাটিতে দম বদ্ধ হয়ে আসছে আমার। আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না এখানে। বিশ্বাস করো পলাশ, নিঃশ্বাস আটকে মরে যাব আমি। পলাশ তীক্ষ্ণ চোখে চেয়ে রইল কিছুক্ষণ। মিথিলার চোখ ভর্তি টল টলে জল, গাল গলা নেমে সব বুক অব্দি আসছে। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো সে। বলল, ঠিক আছে, তোমার যাওয়ার ব্যবস্থা করতে পারি, তবে হ্যাঁ, একটা শর্তে। অনেক আশা নিয়ে মুখ তুলল মিথিলা, স্বরের হাল অনুচ্চ। কি সত্য? যেতে হলে ডিভোর্স পেপারে সই করে দিতে হবে। মিথিলা কিং কর্তব্য বিমূঢ়, অথচ সেই মূঢ়তা শরীর ছোঁয় না পলাশের। নিরুদ্বেগ ভাবে কাঁধে তোয়ালে ঝোলায় সে, বলে যায় নিরেট স্বরে, সাওয়ারে যাচ্ছি, বের হতে হতে ভাবো কি করবে। ওয়াশরুমে ঢুকে গেল তারপর। মিথিলা নিথরের ন্যায় ঠায় বসে রয়। কেন, কি জন্য, কিংবা কিসের কারণে মেয়েটা জানে না। শব্দ করে কেঁদে উঠল হঠাৎ। আলোয় ভরা সকাল যখন কড়া রোদের হয়, সেই আলো এসে ছিটকে পড়ে তার কান্না ভেজা মুখেও। অলিন্দগুলো কৌতূহলে ফেঁপে উঠতে যায়। জিজ্ঞেস করে, নাহিদ কি এখনো আমার অপেক্ষা করছে? দুপুর 12টা বাজে প্রায়। ঘরের কাঠের চেয়ারটার উপরে ছড়িয়ে রাখা তীব্র শার্ট প্যান্ট, আর সেদিকেই ওৎপাতা শিকারীর ন্যায় চেয়ে আছে নাহিদ। এই শার্টের পকেটেই সে নুহার দেহা চিঠিটা রেখেছে। না, নুহার নয়, পুষ্পিতার লেখা চিঠি। তবে ভেতরে কি লেখা নাহিদ পড়েনি। অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর স্বভাবটা তার চিরকাল লঘু। তবে ছেলেটার বুকখানা উত্তেজনায় ফাটছে। গতকাল ঢাকা থেকে ফিরে ফ্রেশ হয়ে এখানেই প্যান্ট পেলে রেখেছিল তীব্র। এত বেলা হলো অথচ এখনো কি ভোস ভোস করে ঘুমাচ্ছে দেখো। আজ শুক্রবার বলে সজাগ হওয়ার কোনো নামই নেই। কিন্তু নাহিদের যে এত অর্শ হয়েছে না, বেটু কখন উঠবে আর কখন পরবে প্যান্টটা। এর মাঝেই তীব্র নড়ে চড়ে উঠলো। এতক্ষণে ঘুম ভেঙেছে জনাবের। অমনি তীরস্থ হয়ে উঠে দাঁড়ালো নাহিদ।
তীব্র চোখ মেলল, শোয়া থেকে উঠে বসে আড়মোড়া ভাঙলো দু হাতে। তন্ত্রিত সাদা চোখ দুটো তাক হতেই নাহিদ থতমত খেয়ে দৃষ্টি নামায়, ভ্রু কুচকালো। নিডের জমাট কণ্ঠস্বর ঘুমের জন্য গাঢ় শোনালো। কি হয়েছে? নাহিদের ফটাফট জবাব। কই কিছু না তো, কি হবে? তীব্রর কথা বাড়ায় না, ওয়াশরুমের পথ ধরে চুপচাপ। উদাম দেহে কোমরের অংশে ট্রাউজার দাগ তুলেছে। যেতে যেতে চেয়ারের ওপর থেকে শার্ট প্যান্ট তুলে নিল হাতে। তুরন্ত নাহিদের চোখ দুটো চকচক করে উঠলো। বিট্টু নিশ্চয়ই চেঞ্জ করবে এখন, আর প্যান্টটা পরতে গেলেই তো পকেটে চোখ যাবে, আর তখনই চিঠি পাবে হাতে। উফ উফ, নুহা যে উৎসাহ আর আয়োজন নিয়ে দিয়ে গেছে, এটা কোনো না কোনো ব্রহ্মাস্ত্র তো নিখাত আছে এতে। এইবার সেই অস্ত্রের ঘায়ে বিট্টু পুষ্পিতার প্রেম জমে যাবে। আহা, ভাবা যায় এত বড় একটা কাজে নাহিদ নিজে অবদান রাখছে। ভবিষ্যতে যখন বিট্টুর ছেলে মেয়ে হবে, গর্বে বুক ফুলিয়ে ওদের এই গল্প শোনাবে নাহিদ। ভাবতেই ছেলেটার শরীর শুদ্ধ গলে যাচ্ছে আনন্দে। ঠিক সেই সময় ওয়াশরুমে ছিটকিনি খুলে বেরিয়ে আসে তীব্র। নাহিদ ত্রস্ত পেছনে ফিরে চাইল। তীব্রর হাতে ব্রাশ, কাছে এসে বলল, নাস্তা এনেছিস? নাহিদ উত্তর দিল না। কপাল কুঁচকে ওর আপাত মস্তক দেখলো এক পল। যেমন ভাবে ঢুকেছিল তেমন ভাবেই বাইরে এসেছে তীব্র। কই, চেঞ্জ তো করেনি। বিভ্রমে চোখ পিটপিট করে বলল, তোর প্যান্ট কোথায়? তীব্র নিজেতেই চোখ বোলায়, বুঝতে না পেরে বলে, পরে তো আছে। এমনভাবে দেখছিস যেন আসলে পরনে কিছুই নেই। নাহিদ ফের থতমত খেল, পরপর উদ্বিগ্ন হয়ে বলল, তুই যে প্যান্টটাকে একটু আগে সাথে করে নিয়ে গেলি, সেটা কোথায়? ওটা পরবি না? সদ্য ঘুম ভাঙায় তীব্রর মেজাজটা বেশ চড়া। এত অল্পতেই রেগে মেগে বলল, কেন? তাতে তোর কি? আমি প্যান্ট পরবো না, প্যান্ট ছাড়া থাকবো, সেটা আমার ব্যাপার। ঠিক আমার ঘরের বউ যে প্যান্ট নিয়ে এখন জবাব দিতে হবে? নাহিদ অতিষ্ঠ হয়ে বলল, উফ, কি যে বলিস তুই। গন্ডার পোশাক আশাক ভালো হলেও ব্যবহার কোনোদিন ভালো হয় না। বলতে বলতে চপল পায়ে নিজেই এগিয়ে এলো সে। তীব্রর পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকলো। চোখের হোঁচট খেয়ে ছিটকে পড়লো অমনি। আর্তনাদ করলো সজোরে। এ কি, এটা তুই কি করছিস? তীব্র সুন্দর মুখটা কোচকায়। হয়েছেটা কি? নাহিদ মাথায় হাত দিয়ে বলল, তুই প্যান্টটাকে পানিতে ভিজেছিস কেন? তীব্র সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মহা বিরক্ত হয়ে বলল, এত ঢং করছিস কেন? মারা হয়েছে তাই ভেজে রেখেছে। এমন ভাব করছিস যেন আজ অবধি কাউকে জামা কাপড় ধুতেই দেখিস না। নাহিদ কোনো কথার উত্তর দিল না। একেবারে দৌড়ে গিয়ে ফ্যানা ভর্তি পানির বালতি থেকে প্যান্ট তুলো করে ঝপ 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 করে জল ঝরছে তা থেকে। ছেলেটা দ্রুত পকেট হাতালো, মনে একটুখানি আশা, পাছে চিঠিটা যদি অক্ষত থাকে এখনো। বিধিবাম সার্ফ এক্সেলের ছোঁয়ায় কাগজ গলে টলে একাকার। পকেটের ভেতর হতে ছিঁড়ে ছিঁড়ে নাহিদের আঙুলে চলে এলো। বেচারার চেহারাটা চুপসে গেল হতাশায়। সব উচ্ছ্বাস নেতিয়ে যাওয়ার সাথে দারুণ এক ভয় জাগলো মনে। এখন কি হবে? মিস নুহা যদি এইসব ঘটেছে শোনেন, এমনিতেই সারাদিন ঢ্যাঁড়স বলে ডাকে, এরপর কি বলবে তাহলে? তীব্র দরজায় দাঁড়িয়ে ওর হাব ভাব দেখছিল। ছেলেটা ব্যর্থতার তোপে কেমন পাথর হয়ে আছে। সমস্যা কি তোর নাহিদ? কি হয়েছে এটা বলবি আমায়? নাহিদ ফোঁস করে দম ফেললো। প্যান্টটাকে আগের জায়গায় রেখে ঘুরে চাইলো ওর দিকে। কণ্ঠে তার উপচে পড়ছে বেদনা। কিছু হওয়ার আগেই তো সব শেষ করে দিলি। যা বুঝলাম, এত তাড়াতাড়ি আমার চাচা হওয়া হবে না। তারপর মুখ কালো করে চলে গেল ছেলেটা। তীব্রর মেজাজ বিগড়ালো, বিড়বিড় করলো বিতস্পৃহায়, শালা ভুলে ছেলে হয়ে গেছে। মাঠের গরু কোনোদিনও মানুষ হয়? ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে নুহা, মাঝে মধ্যে অশান্ত পায়ে হাঁটছে দুদিকে। ওদিকে আকাশের বুকে দাপট চলেছে মেঘেদের। হালকা পাতলা বাঁচ পড়েছে কোথাও। বেশ আয়োজন করে বৃষ্টি আসবে হয়তো। নুহা অপেক্ষা করছিল নাহিদের। কাজটা ঠিকঠাক হলো কিনা জানতে। মিনিট কয়েকেই বেরিয়ে আসে সে। শান্ত পরনে দৌড় চাপায় প্রথমে। নুহা অমনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। উত্তেজিত কণ্ঠে ফিসফিস করে বলল, রেখেছিলেন চিঠিটা? পড়েছেন উনি? কি বললেন পড়ে? বুঝতে পারেননি কিছু? এতগুলো প্রশ্নের পিঠে কেবল মুখ গোজ করে চেয়ে থাকলো নাহিদ। ভেতরটা তার আফসোসে চলছে। এখন কি করে বলবে? তীব্র চিঠি পড়াতে দূর, হাত দিয়ে ছোঁয়নি। নুহা অধৈর্য হয়ে বলল, আরে হলোটা কি? কথা বলছেন না কেন? ও খুব মন খারাপ করে বলল, আসলে মিস নুহা, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বুঝলেন। মেয়েটা আজকে বলল, অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? তীব্র স্যার ঠিক আছেন তো? আরে সেরকম কিছু না, চিঠিটার কথা বলছি।
নুহা নাক চোখ কোচকালো। এই কি যাতা বলছেন বলুন তো, ঝেড়ে কাশুন তো বাসায়। নাহিদ মেয়েদের মতো ঠোঁট উল্টে পাল্টে বলল, হয়েছে কি, আমি তীব্রের পকেটে চিঠি রেখেছিলাম কাল রাতে। ও যে প্যান্ট পরে খুলে রাখলো চেয়ারে, ওঠাতে। নুহা খুশি হয়ে বলল। সাব্বাস, তারপর কি হলো? নাহিদের সারা মুখে অদৃশ্য কালি লেপটে গেল এই সাব্বাস শুনে। ঘটনার পরের টুকু তো এখন আর বলা বাকি। সব জানলে মেয়েটা কি বলবে? সাব্বাসের বিপরীত শব্দটা কি? না, চিন্তায় নাহিদ মনে করতে পারলো না। নুহা তাগিদ দেয়, আহা, আজব তো। একটা কথা অর্ধেক বলে মুখে কষ্টেপ লাগাচ্ছেন কেন? শেষ করবেন না নাকি? নাহিদ গলা খাকড়ি দিল এবার। বলল মিনমিনিয়ে, ওই হয়েছে কি, চিঠি তো রাখলাম প্যান্টে, কিন্তু তীব্র পকেট চেক না করেই আস্ত প্যান্ট সার্ফ এক্সেলের চুবিয়ে দিয়েছে, সাথে শার্টটাও ছিল। নুহার সব আনন্দ মাটি। চোখ দুটো প্রকট হলো উল্টে। বিস্ফারিত কণ্ঠে চেঁচালো, কি কি বল? হাঁসফাঁস করে ওর মুখটা চেপে ধরল নাহিদ। ওরা দাঁড়িয়েছিল সিঁড়িতে, যেখানে আস্তে করে কথা বললেও প্রতিধ্বনির তোপে বেশ জোরে শোনায়। সেখানে এই মেয়ে চেঁচাচ্ছে। পুরো বিল্ডিং এর লোক তো জড়ো হলো বলে চাপা কণ্ঠে বলল, আরে চুপ, কি করছেন? এভাবে চেঁচালে তো সবাই শুনে ফেলবে। নুহা মাথা নাড়ল। তবে এই মুখ চেপে ধরার অজুহাতে বড্ড কাছে চলে এসেছে নাহিদ, যেই ঘনিষ্ঠতায় শ্বাস প্রশ্বাসও লিপ্ত হচ্ছে লড়াইয়ে। তরুণীর সেই আগের রোগটাই চট করে ফেরত এলো আবারও। গলা শুকাচ্ছে, বুক কাঁপছে। মেয়েটি কোটর দুটো না চাইতেও ভর্তি হচ্ছে লজ্জা শ্রাবণে। অমন চোখে নাহিদের দিকে চাইলো সে। ছেলেটা তখনও চারপাশ দেখছে, কেউ এলো কিনা, দেখলো কিনা ওদের। যখন ফিরল তার দিকে, নুহার চাহনিতে আটকে গেল সব। বদলে গেল দৃষ্টিযুগল। কিছু অস্বস্তি, কিছু বিব্রত রোধের কবলে পড়ল সেও। চট করে মেয়েটাকে ছেড়ে সরে আসে নাহিদ। নুহার শরীর চুবল জড়তা স্রোতে, কণ্ঠনালীতেও বিরাট প্রাণ। দুজনের সংকোচে যুবথুবু তখন। নাহিদ এলোমেলো পাতা ফেলছে ফ্লোরে। দুজনেই পিঠ ফিরিয়ে উল্টে ঘুরে আছে। ও ঘাড় চুলকাতে বলল, সরি। নুহার নিভূষণ, আচ্ছা, ইটস ওকে। সামান্য ব্যাপারটা নিয়ে দুজনের লজ্জার কমতি নেই। কেউ কারোর দিকে তাকাতেও পারছে না। নাহিদের মাঝে রাগ ঢাক কম। একটু আগের ঘটনায় পরিবেশ রাতারাতি পাল্টেছে। বেশ ঝরঝর করে বলল, আচ্ছা, ইটস ওকে। চিঠিটা তীব্র পড়তে পারেনি, কাগজ গলে গেছে। আপনি আমাকে একটা কাজ দিলেন, অথচ ঠিক করে করতে পারলাম না। সরি এগেন। নুহা কি বলবে বুঝতে পারছে না, তবে চোখের কোণা তুলে মানুষটাকে দেখতে চাইলো একবার। বলল ছোট গলায়, আচ্ছা। অমনি ঘুরে চাইলো নাহিদ। সব ভুললো চোখের পলকে। খুব চিন্তা নিয়ে বলল, এখন কি করবেন তাহলে? প্রথম মিশন তো ফেল করে গেল। নুহা ভেতরের আইটাই ভাব সামলে ওঠে। নিজেও তাকায় ওর দিকে, নিম্নাস্য কান্দে বলে, ইটস ওকে, দেখছি। পরের মিশন ভাবতে হবে। আচ্ছা, আমি এখন যাই। পুষ্পিতা একা ঘরে, মেয়েটা আবার বাজ পড়লে ভয় পায়। ঠিক আছে। বলতেও থামলো নাহিদ। হুলস্থুল প্রস্তাব ছুড়ল। আচ্ছা, একটা কাজ করলে হয় না? নুহা এক পা বাড়িয়েছিল যেতে, থেমে দাঁড়িয়ে বলল, কে? এখন তো আকাশে বাজ পড়ছে। আমি না অনেক সিনেমায় দেখেছি, বাজ পড়লে হিরোইন ভয় পেয়ে হিরোর কাছাকাছি আসে। তীব্রকে আপনাদের বাসায় পাঠিয়ে দেবো? নুহা তব দেখিল। হাসবে না রাগ করবে দ্বিধাদ্বন্দ্বে ভুগল সিদ্ধান্ত নিয়ে। ওকে হাঁ করে চেয়ে থাকতে দেখে বুক ফুলিয়ে হাসলো নাহিদ। ভ্রু উঁচিয়ে বলল, কেমন বুদ্ধি দিলাম বলুন, দারুণ না? নুহা তাজ্জব মনে বলল, এই আপনার বয়স কত? নাহিদের হাসি মুছে যায়। কেন? নুহা আর কিছু বলল না। অতিষ্ঠতায় দুপাশে মাথা নাড়তে চলে গেল। বোকা ছেলেটা কিছুই বোঝেনি। মনের মাঝে হাজার খানেক প্রশ্ন নিয়ে ঘরে ঢুকলো নিজেও। অমনি সামনে পড়লো তীব্র। হাতে চায়ের কাপ নিয়ে মাত্রই ডিভানে বসেছে। নাহিদ দাঁড়িয়ে গেল। পরপরই শঙ্কা জাগলো মনে, মিটুটা আবার কিছু শুনে ফেলেনি তো? তীব্র চাইতে হে হে করে হাসলো সে। ও অকারণেই ধমকালো, ছাগলের মতো না হেসে সামনে থেকে সর। দপ করে হাসি নিভে গেল ছেলেটার। মনক্ষুণ্ণ হয়ে বলল, এভাবে বলতে পারলি আমাকে? আমার এই হাসির ওপর ভার্সিটির কত মেয়ে ক্রাশ ছিল জানিস? তীব্র চোখ দেওয়ালে ঝোলানো টিভিতে নিষ্পৃহ বলল, তাহলে ওদের কারোর সাথে প্রেম করতি? শুধু লাইফটাকে হেল্প করার জন্য একটা গোল্ড টিকারকে বেছে নিলে কেন? নাহিদের যেটুকু হাসি বাকি ছিল উবে গেল সব। আবার মিথিলার কথা তুলছিস কেন? আমি তোকে ভুলতে চাইছি, তাই না?
তীব্র কিছু বলল না। টিভি ছেড়ে মেঝের দিকে ভ্রু কুচকে চেয়ে রইল। নাহিদ নিজে নিজেই এগিয়ে আসে ওর কাছে, শুধায়, তোর কি মন খারাপ? না, তাহলে মেজাজ খারাপ। কেন? তীব্র বলল, কাল দুপুর থেকে পুষ্পিতাকে দেখিনি। মেয়ে তো বাইরেও বের হয় না। এটা বুদ্ধিও পাচ্ছি না ওদের বাসায় যাওয়ার। বুঝতে পেরেছে এমন ভাবে মাথা ঝাঁকালো নাহিদ। বিজ্ঞের ন্যায় চিন্তার ভান করলো কিছুক্ষণ, অনেকটা সময় খাটিয়ে বলল, আমিও পারছি না। তীব্র উঠে দাঁড়ায়, বলল মুখের ওপর, তোর বুদ্ধিতে চলবো? তীব্রর অত খারাপ সময় আসেনি। আজকে সমস্ত অফিস আদালত বন্ধ, তাও আয়েশা খাতুন বাড়িতে নেই। খুব কাছের এক কলিগের বাড়িতে তাদের শাখার সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। ভদ্রমহিলা সেখানেই গিয়েছেন। ফেরার কথা বিকেলে, অথচ আছরের আজান পড়তে না পড়তেই হুটহাট ঝড় তেড়ে এলো। বেড়ে গেল মেঘের তেজ, সেই সাথে তুফানরূপী বাতাসে কলিগের বাড়িতেই আটকে গেলেন আয়েশা। এদিকে নুহাস পুষ্পিতা একা বাসায়। সন্ধ্যা হয়নি, অথচ প্রকৃতির বুকে অমাবস্যার মতো অন্ধকার নেমে এসেছে। ধুলোবালি উড়ে আসছে হাওয়ায়। ঝড় বাতাসে জানালার কপাট একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে ক্রমে, সাথে লাগাতার বজ্রপাত। বিদ্যুৎ চমকানো তো আছে। পুষ্পিতার সাথে আস্তে ধীরে ভয়ে গুটিয়ে আসছে নুহা। তারপর হুট করেই লোডশেডিং হলো। কাছে পিঠে কোথাও খুব জোরে বাজ পড়তেই ট্রান্সমিটার ফাটার বিকট শব্দ ভেসে এলো বাতাসে। পাকা বাড়িতে দুই তরুণীর শীর্ণ বুক ছলকে উঠল অমনি। গলা ফাটিয়ে একসাথে চিৎকার ছুড়ল দুজন। তীব্রদের ঘরের দরজা খোলা ছিল তখনও। ডিভানে শুয়ে মুঠোফোনে ভিডিও দেখছিল নাহিদ। তার পাশের টেবিলে বসে নোটস ঘাঁটছিল তীব্র। হঠাৎ চিৎকারে ভরকে গেল ওরা। একে অপরকে দেখে ঝড়ের বেগে ছুট লাগালো বাইরে। নুহা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছে, তখনই দরজার কাঠের টোকার শব্দ শোনা যায়। পুষ্পিতা ভয় ভয় বলল, কে এলো এখন? ভূত না তো? উত্তর হিসেবে ভেসে এলো একটি স্থূল ধৈর্যহীন কণ্ঠস্বর, নোহা, দরজা খোলো, আমি তীব্র। পুষ্পিতার ভয় ডর শেষ। উল্টে মৃগের ন্যায় নয়ন জোড়ায় ঝলমলিয়ে উঠল। কারোর অপেক্ষায় না থেকে দৌড়ে গিয়ে ছিটকিনি টেনে নামালো সে। ওপাশে দাঁড়িয়ে তীব্র। গোটা একদিন পর দেখা হলো দুজনের। ফ্ল্যাশ লাইটের কড়া আলো সোজা গিয়ে ছেলেটার মুখের উপর পড়ে। চোখে সাদা চশমা ঝলসে যায় তাতে। হাত দিয়ে মুখটা আড়াল করলো তীব্র, বলল ছোট করে, আলো নামাও। হুশে এলো মেয়েটা, হাত নামালো জলদি। ততক্ষণে ঘর ছেড়ে বেরিয়ে আসে নুহা। স্যার আপনি? তীব্রর কপালে ভাঁজ। এইভাবে চেঁচালে কেন? পুষ্পিতা বলল, আসলে হুট করে কারেন্ট গেল, আবার একসাথেই বাজ পড়ায় ভয় পেয়ে গেছিলাম। আন্টি আসেনি? আটকা পড়েছে বৃষ্টিতে। নুহা বলল, স্যার আপনি বাইরে কেন? ভেতরে আসুন। পরপরই চোখ পড়লো পুষ্পিতার উপর। মেয়েটা কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় দেখছে ওকে। হাতের ফ্ল্যাশটা উল্টে পড়ে ধরায় শুভ্র কিরণ সোজাসুজি মুখে পড়েছে গিয়ে। এমনই এক ঈষৎ প্রভায় মেয়েটিকে দেখেছিল সে। অমনি তার সব সংকোচ উধাও। টান টান বুকে লম্বা পা এগিয়ে ঘরের ভেতরে ঢুকলো তীব্র। কেউ যদি ব্যাপারটা দেখে নেয়, সাথে যেন দু চারজন লোকও জড়ো করে। এমনই একটা মোক্ষম সুযোগকে কাজে লাগিয়ে ভীতু মেয়েকে সে বিয়ে করে ফেলবে না হয়। তীব্রর পেছন পেছন নাহিদ ঢুকলো। নীরব বাতায়নে হই হই করে বলল, দেখলেন মিস নুহা, কাল রাতে আমাকে ভূতের ভয় দেখালেন, অথচ নিজেই সেই ভয়ে 7 বাড়ি চেঁচিয়ে মাথায় তুললেন আজ। তীব্র সন্দেহে চোখে চাইল। কাল রাতে ও তাকে ভয় দেখেছিল? কখন? হ্যাঁ ওই তো যখন নুহা হাঁসফাঁস করে জিভ কাটলো। ঢ্যাঁড়সটা সব বলে দিল রে। খেয়াল পড়তে কথায় দাড়ি টানলো নাহিদ, আমতে আমতে করলো, না আসলে কাল ঘুম আসছিল না বলে ছাদে গেলাম না, গিয়ে দেখলাম উনিও ছিলেন, তখনই আর কি। সাথে পুরো ঠোঁট টেনে হাসলো ছেলেটা। কিন্তু তীব্র সন্দেহ গেল না। চোখ সরু করে চোর চোর ভাব করা দুজনকে একবার দেখলো সে, অথচ পুষ্পিতার এসব কিছুতে খেয়াল নেই। তার বিমোহে বোধ হওয়া নয়ন তীব্র থেকে সরছে না। পুরোটা সময় মানুষটার দিকে চেয়েও রইল সেই সুরূপা তরুণী, সদ্য প্রেমের কবলে দিশেহারা যে। তীব্র চাইতেই চট করে মাথা নয় পুষ্পিতা। সেই ফাঁকে নাহিদকে চোখ রাঙালো নুহা। ছেলেটা ঠোঁট উল্টালো আবারও, বলল শব্দহীন, সরি। নুহা ওসবে মন দেয় না, তীব্রকে বলে, স্যার দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। পুষ্পিতার দিকে চোখ রেখেই বসলো সে। মেয়েটার এখন ভীষণ লজ্জা লাগছে। মনে হচ্ছে পাত্রপক্ষ দেখতে এসেছে ওকে। কোনটা ঢাকতে কি করবে সে ভেবে পেল না। কোথায় যে পালাবে সেই অজুহাত নেই। অজুহাত থাকলেই বা যেত পুষ্পিতা। তীব্র সামনে থাকতে ভালো লাগছে যেমন, তেমনই লজ্জায় চুর হচ্ছে শরীর। কি এক অদ্ভুত যন্ত্রণা এসব। নুহার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল।
ঝলমলে চেহারায় উদ্বেগ এনে বলল, আচ্ছা, সবাই এভাবে ভূতের মতো বসে থেকে কি করব? দ্যাটস চলো আমরা 4 জন মিলে ট্রুথ ডেয়ার খেলি। তীব্র চোখ গোছায়। কি? ট্রুথ ডেয়ার, আপনি দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। মেয়েটার কারোর অনুমতি নিল না। হুট করেই ছুটে ছুটে দুটো প্লাস্টিকের চেয়ার নিয়ে এলো একসাথে। দুটো সোফা সেটের মাঝে বসিয়ে টি টেবিলটা আরো কাছে এনে বসালো। পুষ্পিতা নাহিদকে বলল। বসে সবাই। পুষ্পিতা বলতে যায়, এখন এসব? নুহা চোখ পাকালো। বস। নিরুপায়ের মতো বসলো সে। তবে সিটটা ঠিক তীব্রর মুখোমুখি থাকায় গুটিয়ে গেল আরো। নুহা কাঁচের বোতল এনে টেবিলে রাখে। তীব্র সবটা অনীহা নিয়ে দেখছিল। এসব বাচ্চামো খেলা খেলতে হবে এখন? ও গড! অবশ্য ভীতু মেয়ে আছে তো। মেয়েটা আশেপাশে থাকলে এমন 2-4টে খেলা কেন? সব পারবে তীব্র। আচ্ছা, তাদের দুজনের ঠিক এইরকম একটা ঝড়ের রাতে দেখা হলো না? আজও তো ঠিক তেমনই ঝড় বইছে বাইরে, ঠিক তেমনই ছোট্ট আলো জ্বলছে কামরায়। শুধু দুপাশের এই দুটো না থাকলেই ভালো হতো। তীব্র চেহারা গুটিয়ে একবার নাহিদকে আর একবার নুহাকে দেখলো। ইচ্ছে জাগলো একটাকে কোথাও আটকে রাখতে, আরেকটাকে এক লাথিতে ঘরের বাইরে ফেলে আসার। এখানে শুধু ভীতু মেয়ে আর ও থাকবে। এইভাবে মুখোমুখি কাছাকাছি খুব নিষ্পলক মেয়েটাকে চেয়ে দেখবে তীব্র। সব চাওয়া পাওয়া মিটে যাবে সাথে সাথে। ঘোর ভাঙলো নুহার স্বতঃস্ফূর্ত আওয়াজে। স্যার দেখুন, এটাকে আমি এখন হাত দিয়ে ঘোরাবো। ঘুরতে ঘুরতে বোতলটার মুখটা যার দিকে থামবে তাকে দুটো অপশান দেওয়া হবে, ট্রুথ আর ডেয়ার। ট্রুথ নিলে যা প্রশ্ন করাবে উত্তরে সত্যি বলতে চাই, আর ডেয়ার নিলে। নাহিদা আগ বাড়িয়ে বলল, যা করতে বলা হবে তাই করতে হবে। এই তো স্কুল লাইফে অনেক খেলেছি জানেন, আজকে আবার খেলবো। উফ, পুরো নস্টালজিক্যাল ব্যাপার স্যাপার। তীব্রতা পছন্দ হলো না। সে ট্রুথ নিলেও প্রশ্ন করবে, ঠিক আছে, কিন্তু যদি ভুল উত্তর দেয় বা মিথ্যে বলে এরা বুঝবে কিভাবে? বোকা বোকা জেনারেশনের বোকা বোকা খেলা। ছোট করে ঘাড় নাড়লো তাও। নুহার মধ্যে উৎফুল্লতার কমতি নেই। সেকেন্ডে বোতল ঘুরিয়ে দিল মেয়েটা। মনে মনে প্রার্থনা করলো যেন পুষ্পিতার কাছে এসেই থামে। কাকতালীয় হলেও প্রার্থনা ফলে যায়। ঘুরতে ঘুরতে বোতলের সরু মাথা ঠিক পুষ্পিতার সামনে এসেই জিরোলো। খুশিতে হাত তালি দিয়ে উঠলো নুহা। পুষ্পিতা মিয়ে গিয়ে বলল, যা বাবা, প্রথমেই তো আমি। নুহা লাফিয়ে চড়িয়ে শুধায়, ট্রুথ না ডেয়ার, বল তাড়াতাড়ি বল। পুষ্পিতা ভুলেও দেয়া নেবে না। এই নুহাকেও হাড়ে হাড়ে চেনে। উল্টোপাল্টা কিছু একটা দিয়ে বসবে। বলল, ট্রুথ। নুহা তীব্রকে শুধালো, স্যার প্রশ্নটা করবেন? তীব্র ভেতরটা উসকুসে। প্রশ্ন তো 100 বার করতে চায় সে। আর ভয়টা এখানেই। জিভের তোর ভরসা নেই, দেখা যাবে বলে বসলো। আমাকে ভালোবাসো? থাক। চুপচাপ মাথা নাড়লো দুপাশে। নুহা হতাশ হলো একটু। সে চাইছিল তীব্র এই সুযোগে মনের কথা শুনে নি কোর থেকে। নাহিদকে জিজ্ঞেস করলো, আপনি করবেন? একই রকম মাথা নাড়ে সেও। নুহা কাঁধ উঁচিয়ে বলল, ঠিক আছে, আমি করছি। তারপর একটু ভেবে বলল, আচ্ছা বলতো, এমন কি জিনিস যেটা পেলে তোর মনে হবে তুই পৃথিবীর সবচাইতে সুখী? সবাই যখন উত্তরের আশায় চেয়ে পুষ্পিতা মাথা নোয়ালো। ছোট্ট ঢোক গিলে বলল, একটা বাড়ি। তীব্র ভ্রু বেঁকে যায়। সাগ্রহী সুদায়। বাড়ি? নুহা নিজেও বেশ অবাক হলো। এরকম কিছু পুষ্পিতার মুখে কোনোদিনও শোনেনি। পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেলল। বাতাসের তাণ্ডবের কাছে হার মানা বদ্ধ জানালার দিকে চেয়ে বলল, আমার নিজের নামে একটা বাড়ি চাই। রাজপ্রসাদ নয়, একটা ছোট্ট বাড়ি। খড়কুটোর চাল কিংবা মাটির পেড়া, কিছু একটা হলেই চলবে, কিন্তু বাড়িটা হবে আমার নামে, একদম আমার নিজের, যেখানে থেকে কেউ আমাকে ইচ্ছে হলে চলে যেতে বলবে না, যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করায় ভয় দেখাবে না, যেখানে 3 বেলা খেয়ে পরে বাঁচার খোঁটা শুনতে হবে না আমাকে, উঠতে বসতে শুনতে হবে না আমি এখানকার আশ্রিতা, যে বাড়িতে কারো বোঝা হয়ে নয়, আমি আমার মতো করে থাকবো। না খেয়ে থাকলেও যেখানে দিন শেষে একটু নিশ্চিন্তে শ্বাস নিতে পারবো। রাতের বেলা মেঝেতে মাথা রেখে ঘুমালেও মনে হবে আমি তো আমার বাড়িতেই আছি। এই বাড়ি থেকে কেউ আমাকে কোনো দিনও তাড়িয়ে দিতে পারবে না, কেউ না। বলতে বলতে পুষ্পিতার কণ্ঠ ভিজে এলো। কথা শেষে এক ফোঁটা উষ্ণ জল টুপ করে গড়িয়ে পড়লো গালে। সাথে প্রচন্ড কান্নারা বাঁধ ভেঙে ছুটে গেল গলায়। সবার সামনে মেয়েটা আর বসে থাকতে পারে না। অন্ধকারেই দৌড়ে চলে যায় ঘরে। নুহা নিজেরই কান্না পেয়ে যাচ্ছে। নাহিদের হাসিটাও বিলীন। দুজনে একসাথে ফিরে চাইল।
থম ধরে থাকা তীব্রর দিকে, যার সুতনু আদল ভাবনায় ঢুকেছে, অথচ কি ভাবছে কে জানে।